কি হয়েছে জানেন? শেষ মুহূর্তে নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেস পরিচালিত সমস্ত এসআইআর সংক্রান্ত জালি ধরে ফেলেছে এবং প্রশাসনের এক অংশকে ব্যবহার করে, আইএস আইপিএস আমলাদের এক অংশকে ব্যবহার করে আমার আপনার বাড়ির সন্তানদের রুটি ছিনিয়ে নেওয়ার জন্য বাংলাদেশিদের অবৈধভাবে জায়গা করে দেওয়া বা দিতে চাওয়া এই প্রশাসনের বিরুদ্ধে কার্যত একটা কঠিন সিদ্ধান্ত তারা নিয়েছে, যেটা আমার আপনার পরিবার ভবিষ্যৎকে সুরক্ষিত রাখবে। কেন? দেখতে পাচ্ছেন 63 লক্ষ নাম ইতিমধ্যেই বাদ কনফার্ম হয়ে গিয়েছে, আরো 60 লক্ষের ভাগ্য ঝুলে রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে সংখ্যাটা 1,20,00,000 কাছাকাছি। আপনি কল্পনা করতে পারেন? 63 লক্ষ ইতিমধ্যেই বাদ। প্রথমে 58 লক্ষ ছিল, এখনো পর্যন্ত কনফার্ম যেটা, বাদ অনেক যাবে। 58 লক্ষ প্রথমে, তারপরে আরো 4.5 লক্ষের কাছাকাছি সেটা হচ্ছে গড়মিল পাওয়ার জন্য কনফার্ম বাদ গেছে। 63 লক্ষ, এখনো 60 লক্ষ নাম পড়ে রয়েছে। তার মধ্যে সব থেকে বড় খবর কি জানেন? সেটা হচ্ছে এই 60 লক্ষের মধ্যে 30 লক্ষ আশপাশে এমন ভোটাররা রয়েছে যাদের তথ্যগুলোকে ইআরও এইআরওরা গ্রিন টিক মেরে দিয়েছিল, অর্থাৎ দে আর ভেরিফাইড। নির্বাচন কমিশন সুপার চেকিং এর সময় ধরেছেন এদেরকে এবং এদেরকে আবারও আনম্যাপড করে রেখে দিয়েছেন বা আনভেরিফাইড করে রেখে দিয়েছে। এইটাই সব থেকে বড় খবর পশ্চিমবঙ্গের জন্য। এবারে বড় অ্যাকশনের অপেক্ষা। যে এইআরও এবং ইআরও এই কাজ করলেন, শুধু সময়ের অপেক্ষা তাদের পরিণতিটা কি হতে চলেছে দেখুন। আরো একটা কথা আমি আপনাদের সামনে আজকেই বলে রাখছি, মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দেওয়ার প্রার্থী নন। তিনিও কিন্তু এ নিয়ে একটা বড় কোনো আন্দোলনের দিকে যাচ্ছে কার্যত, যেটা কনক্লুশন প্রথমার্ধে বলতে পারি, ভূমিকাতে বলতে পারি যে এই 28 তারিখে তালিকা বেরোনোর সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। আজকে বিশ্লেষণ করব আপনাদের সামনে, শুধু সহযোগিতার হাত একটু সাবস্ক্রাইব করে বিনামূল্যে বাড়িয়ে দেবেন। নমস্কার, আমি প্রলয়। প্রত্যেক দিনের মতো আবারও আপনাদের সামনে আমি হাজির হয়েছি। দেখুন, আমি আপনাদের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য শোনাই। আগে পুরনো বক্তব্য, হয়তো মানে একদিন আগেকার, একটু শুনে নিন। না, আপনি পরে বুঝেছেন। আপনি যে সুপ্রিম কোর্টে গেছিলেন কালো চাদর গায়ে দিয়ে, কি লাভ হয়েছে আপনার? কেন গেছিলেন? সব ভয় টয় দেখিয়ে লাভ নেই, যেতে আপনাকে হবে। সবে তো 58+11 69 ফাইনাল ভোটার লিস্ট দেখার পরে উনি বলবেন আমি ভোটে লড়বো। আপনার দম থাকলে ভবানীপুরে লড়ুন। আপনি যদি হারাতে না পেরেছে, আমার নাম শুভেন্দু। শুনলেন? আমার মনে হয় বিরোধী দলনেতার এই বক্তব্যটা আর বোধহয় শুধু বক্তব্যের মধ্যে থাকছে না, এটা কার্যত সত্যি হতে চলেছে। তার কারণ এই যে তৃণমূল কংগ্রেস শেষ পর্যন্ত বিভিন্ন রকম চেষ্টা করে, একদিকে তারা দিল্লি গিয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করেছে, অন্যদিকে ডেটা এন্ট্রি অপারেটর থেকে বিএলও, ইআরও, এইআরও, ডিইও এদের উপর চাপ সৃষ্টি করে কিংবা প্রলোভন দেখিয়ে ভুয়ো ভোটারদের রেখে দেওয়ার ব্যবস্থা করছে। সেই সংখ্যাটা নেহাত কম নয়। আমি আপনাদের সামনে প্রমাণ দেখাবো। আসুন আমি একেবারেই এবিপি আনন্দের রিপোর্ট থেকে আপনাদের সেই অংশটা দেখাই। দেখুন কি লেখা রয়েছে। এসআইআর এ 27 লক্ষ ভোটারের নথি ফের যাচাইয়ের নির্দেশ পর্যবেক্ষকদের। সূত্র ফের যাচাই মানে হচ্ছে, আমি আপনাদের সামনে ক্লিয়ার এবং কনফার্ম করে বলছি, এই 27 লক্ষ ভোটারদের ইআরও এইআরওরা ভেরিফাই করে টিক দিয়ে দিয়েছিল, অর্থাৎ ভেরিফাইড। এদের মেন লিস্টে নাম ওঠার যোগ্য বলে তারা সার্টিফাই করে দিয়েছিল। কিন্তু 27 লক্ষ মানুষ কম নয়, এদেরকে আবার আনভেরিফাইড করে দিয়েছে রোল অবজারভাররা। সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভবত তেলে বেগুনে জ্বলে রোল অবজারভার সি মুরুগানের বিরুদ্ধে চ্যাট ফাঁস করেছেন। আপনাদের একটা কথা বলে রাখি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিপদে পড়তে চলেছেন, লিখে নেবেন। চ্যাট ফাঁস করেছেন। গতকাল আমি বলেছিলাম সেই চ্যাটের মধ্যে কোনো নির্দেশ দেওয়া হয়নি। প্রত্যেকটি চ্যাট, যে 4টি চ্যাটের শেয়ার করেছিলেন তার মধ্যে কোনো নির্দেশ দেওয়ার অংশ পাওয়া যায়নি, বরঞ্চ তিনি ক্লারিফিকেশন দিচ্ছেন। নির্দেশ, অর্ডার অ্যান্ড ক্লারিফিকেশনস এর মধ্যে তফাৎ রয়েছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই স্ক্রিনশট গুলো পেলেন কোথা থেকে? এটা তো দক্ষিণ 24 পরগনার রোল অবজারভার এবং
মাইক্রো অবজারভারদের দিয়ে তৈরি একটা হোয়াটসঅ্যাপ কমিটি, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখান থেকে কোন কেন্দ্রীয় এজেন্ট, কোন কেন্দ্রীয় অবজারভার এটা ফাঁস করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দিলেন। সর্ষের মধ্যে ভূত কিন্তু লুকিয়েই রয়েছে। সেই দিকটাও নির্বাচন কমিশন দেখছে যে কিভাবে কোন সেই এজেন্টের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের থাকার কথা নয়, তারা এই চ্যাটটি পেয়ে গেল। এরপরে দ্বিতীয় যেটা আপনাদের দেখাচ্ছি, 27 লক্ষ নাম আবারও আনভেরিফাইড করে দেওয়া হয়েছে ভেরিফাইড থেকে। একটু পড়ে শোনাই এবিপি আনন্দ থেকে, আপনারা দেখুন। এসআইআর শুনানি শেষ, আগামী 28 তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে, তাতে বাদ যাবে কত নাম, এ নিয়ে চর্চা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে 27 লক্ষের নথি ফের যাচাই করতে বলেছেন পর্যবেক্ষকরা। এমনই খবর সূত্রের। আরো 50 লক্ষ ভোটারের ভাগ্য এখনো ইআরওদের হাতে। 27 লক্ষের বাদে আরো 50 লক্ষের ভাগ্য নাকি ইআরওদের হাতে। কমিশনের চাওয়া তথ্য না আসায় অমীমাংসিত 50 লক্ষেরও ভাগ্য। অর্থাৎ যে ওই 13টি ভেরিফাইড নথির কথা বলা হয়েছিল সেইগুলো দেখাতে না পারায় 27 লক্ষের পাশাপাশি 50 লক্ষেরও ভাগ্য এখন ডিপেন্ড করছে ইআরওদের হাতে। এবং কমিশনের চাওয়া তথ্য না আসায়, এটা বললাম, ইআরওদের ভুলে আপলোড হয়নি 1,14,000 নথি। খবর সূত্রের এই লক্ষাধিক ভোটারের 60% অবৈধ বলে মনে করছে কমিশন। এবার আপনারা সংখ্যাটা একটু হিসাব করে বলুন পশ্চিমবঙ্গে ঠিক কত নাম বাদ যেতে চলেছে। আচ্ছা, আপনারা কি চান? যে দেখুন, আমরা ডেফিনেটলি চাই যে একজন বৈধ ভোটারকেও যেন শাস্তির কোপে পড়তে না হয়, কিন্তু এটা তো আমরা সকলেই চাই যে একজন অবৈধ ভোটার কোনোভাবে আমাদের রেশনে ভাগ বসাক, এটা তো আমরা চাই না। তো সেই কারণে আপনারা কি চান অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। তার কারণ এই আপনারাই গিয়ে নির্বাচিত করবেন পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে। তার কারণ বিধানসভা পিছু 10,000 এই ধরনের গড়মিল পাওয়া গেছে। 10,000 বিধানসভা পিছু গড়মিল। এবং এই 10,000 ভোটার যদি, মানে ভুয়ো ভোটার যদি সত্যিই ভুয়ো হয়ে থাকে এবং যদি বাদ পড়ে যায় 58-60 লক্ষের পরেও আরো, তাহলে যদি বাদ পড়ে যায় একেবারে হিসাব ওলট পালট হয়ে যাবে বিধানসভার। ঠিক আছে, এইটা সব থেকে একটা তাৎপর্যপূর্ণ খবর। ঠিক এই জায়গায় আমি আপনাদের সামনে একটা অংশ দেখাবো যারা এখনো মনে করছেন যে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোভাবে রেখে দেওয়াটাই বোধহয় উচিত, তার কারণ তিনি কিছু ভাতার জোগাড় দিচ্ছেন। দুটো পার্সপেক্টিভ আমি দেখাবো। শুভেন্দু অধিকারী 18 তারিখে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে তিনি লিখছেন যে, মোটামুটি এক্স্যাক্টলি আমি পড়ছি না, মানে বলছি যে বিটি রোডের একটি ভিডিও তিনি দিয়েছেন। সেখানে দেখুন, দেখে মনে হচ্ছে সংখ্যালঘুদের একটি অনুষ্ঠান চলছে, রাস্তা ব্লক করে অনুষ্ঠান চলছে। আপনি কল্পনা করতে পারেন যে এটাতে সংখ্যালঘুদের দোষ আমি দেবো না, আমি দেবো পুলিশ প্রশাসনের দোষ। তার কারণ এই রকম একচক্ষু ব্যবহার করে তারা কার্যত সংবিধানটাকে অমান্য করে রাস্তা ব্লক করে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যখন চলছে সেইখানে বাধা ঘটিয়ে, কিংবা বিভিন্ন রকম পথচারীদের বাধা ঘটিয়ে মাইক বাজানোর পারমিশন দিয়ে এরা কার্যত ডিসক্রিমিনেশন তৈরি করছেন। আমি দেখাবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পোস্ট করা সেই ভিডিওটা। ভোট দেওয়ার আগে একবার মাথায় রাখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই রাজনীতিটা করে সংখ্যালঘুদের ভোটটা টানার আপ্রাণ চেষ্টা করছেন। এসআইআরে এই নাম বাদ যাওয়া পরেও তিনি মুখ্যমন্ত্রী থাকার জন্য। একবার ভিডিওটা একটু দেখে নিন তো। রাস্তা বন্ধ করে কি করছে?
দেখলেন, এটা কি কাঙ্ক্ষিত? আমার বিশ্বাস যে সংখ্যালঘু যে সমস্ত ভাই বোনেরা রয়েছে তারা আমাদের সহনাগরিক, তারাও সমানভাবে আমাদের রাষ্ট্র নির্মাণের জন্য তাদেরও দরকার, আমাদের দেশের, আমাদের রাজ্যের। তারা সমর্থন করেন। যদি সমর্থন করেন তাহলে ভাববেন যে এরপরে হিন্দু, শিখ, খ্রিস্টান এদেরও অনেক পরব হয়, অনুষ্ঠান হয়, সভা হয়, ধর্মীয় সভা হয়, সেগুলোও যদি রাস্তা ব্লক করে করা হয় তাহলে কিন্তু এগুলো আপনাদেরও অসুবিধার কারণ হবে। তাই এমন কোনো কাজ করবেন না শুধুমাত্র এই রাজ্য সরকার আছে বলে সুযোগ নিয়ে, যেটা আপনাদের মানে কোথাও গিয়ে একটা ভোট বাক্স বলে মনে করে তৃণমূল কংগ্রেস, এবং বাকিরা কোথাও গিয়ে একটা অসন্তুষ্ট হয় যে কেন এই পারমিশন দেওয়া হবে আপনাদের। কোনো কি হিন্দু সম্প্রদায়ের মানুষ, খ্রিস্টান বা শিখ সম্প্রদায়ের মানুষকে রাস্তা ব্লক করে কিছু করার অনুমতি দেওয়া হয়, পারমিশন দেওয়া হয়? এইটা প্রশ্ন। জানি না পুলিশ এই বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন কিনা, কিংবা এরা পুলিশের পারমিশন নিয়েই রাস্তা ব্লক করে করছেন কিনা এটুকু আমার জানা নেই। তবে এটুকু জানি পুলিশের পারমিশন পাওয়ার কথা নয়। আমি আসি এবার দ্বিতীয় পার্টে। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে সংখ্যালঘু ভোট, কারণ আপনাদের সামনে দেখালাম যে প্রায় 63 লক্ষ নাম বাদ চলে গেছে, 60 লক্ষের ভাগ্য এখনো ঝুলে রয়েছে, অর্থাৎ সংখ্যাটা 1 কোটি পেরোলেও পেরোতে পারে যদি সঠিকভাবে হয়। এইখানে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো একটা মন জয়ের চেষ্টা, সেটা হচ্ছে ভাতার রাজনীতি। আপনারা জেনে গিয়েছেন সেই ভাতার রাজনীতিটাও সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু মানে ভৎসিত হতে হয়েছে, ভৎসনা শুনতে হয়েছে বিচারপতি, প্রধান বিচারপতির কাছে। অবশ্য ডাইরেক্টলি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলেননি। ঘটনাটি তামিলনাড়ুতেও নির্বাচন আছে, এবং সেই বিধানসভা নির্বাচনের আগে তামিলনাড়ু সরকার কি করেছে যে সমস্ত সব তামিলনাড়ুবাসীর জন্য ইলেকট্রিক বিল ফ্রি, এবং সেই ফ্রি ইলেকট্রিক বিল, সেটা কিন্তু অনেক টাকা, এই 1200-1300 টাকার ব্যাপার নয়। আপনি ভাবুন, আপনি এসি চালাতে পারেন, আপনি যা কিছু চালাতে পারেন, ফ্রি ইলেকট্রিক বিল। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সামনে যখন মামলা হয়েছে, প্রধান বিচারপতি মন্তব্য করেছেন যে এই দয়া দাক্ষিণ্যের রাজনীতি, এটা কি, এবং বিধানসভা ভোটকে লক্ষ্য করে ভোটের আগে এই যে দান খয়রাতির, এটা কি রাজস্বের ঘাটতির পরিমাণ বাড়াচ্ছে না? এটা কি অর্থনীতির উপর চাপ সৃষ্টি করছে না? এর থেকে আপনারা কর্মসংস্থানের ব্যবস্থা করুন আপনারা, কিংবা দরকার পড়লে যাদের অ্যাকচুয়ালি এই বেনিফিটটা প্রয়োজন তাদেরকে দিন। আপনি সবাইকে কেন বিলিয়ে দিচ্ছেন? যার প্রয়োজন, যারা হয়তো ইলেকট্রিক বিল পে করতে পারে না, তাদের কাছে আপনি এই সুযোগ বা সুবিধা দিলেন, সেটা একটা কথা মানা গেল। কিন্তু আপনি সবার জন্য দান খয়রাতি করছেন, এ তো অর্থ ব্যবস্থার উপর প্রবল চাপে পড়ে যাচ্ছে। এই বক্তব্য বলেছেন, এবং জয়মাল্য বাগচি ক্লিয়ার করে বলেছেন যে এটা কোনো স্পেসিফিক রাজ্যের জন্য বলছেন না, এটা সমস্ত রাজ্যের জন্য, অর্থাৎ তামিলনাড়ুর জন্যই শুধু অ্যাপ্লিকেবল নয়, অ্যাপ্লিকেবল ফর অল দ্য স্টেটস। এবার আপনি বলুন, সব থেকে এই ভাতার রাজনীতিতে এখন কম্পিটিশনে বোধহয় পশ্চিমবঙ্গ অন্য কিছুতে এগিয়ে থাক বা না থাক, ভাতার রাজনীতিতে এগিয়ে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কার্যত এই ভৎসনার শিকার হতে হলো। তবে জানি না এই ভৎসনার মধ্যে থাকবে না আলটিমেটলি কোনো নির্দেশিকা আসবে। তো আপনাদের মতামত লিখে জানাবেন। আমার ভাতার রাজনীতিতে কোনো অসুবিধা নেই। এই যে 1,500 টাকা করে বেকারদের জন্য দেওয়া হচ্ছে, আমি একেবারে ফিল করে বলছি যে আমি নিজেও বেকার ছিলাম, এবং সেটা বেশ কয়েক বছর, এবং সেই বেকার অবস্থায় মানে টাকার প্রয়োজন পড়ে, বাবার কাছে পরিণত হয়ে হাত পাততে লজ্জা করে, সেখানে এই 1,500 টাকা ডেফিনেটলি সাহায্য করে। 1,500 টাকার বদলে 10,000 টাকা দিলে আরো খুশি। আমার বক্তব্য হচ্ছে সেই 10,000 টাকা যেন সরকারের আয় হয়, সেইটার ব্যবস্থা করুন। এবং এই যে 1,500 টাকা এদের যে 5 বছর দেবেন বলেছেন, এই 5 বছরের মধ্যেই এরা যেন কর্মসংস্থান পেয়ে যায়, সেইটাও ব্যবস্থা করুন। এবং আপনারা একটা লিস্ট প্রকাশ করুন যে এই বেকার ভাতা পাওয়া ছেলেগুলো 2 বছর বা 3 বছর পরে তারা কর্মসংস্থানে উন্নীত হয়েছে, এবং এদের বেকার ভাতাগুলি বন্ধ করে দেওয়া হয়েছে, তার কারণ এরা চাকরি পেয়ে গেছে। এইরকম একটা ডেটা প্রকাশ করুন আপনারা। তাহলে পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারবে যে সত্যি সত্যি বেকার ভাতা ব্যবহার করে পশ্চিমবঙ্গের বেকার যে সমস্ত যুবক যুবতীরা রয়েছেন তারা কর্মসংস্থানের দিকে এগিয়ে যাচ্ছেন, একটা সিঁড়ি আপনারা করে দিয়েছেন। কিন্তু বেকার ভাতা করে আপনি কর্মসংস্থানটাকে সম্পূর্ণরূপে রাজ্য থেকে মুছে দিয়ে এই সমস্ত যুব সমাজকে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে কিছু একটা দিচ্ছি, এদের পরিবার হবে, এদের বিয়ে থাওয়া হবে, এদের সন্তান সন্ততি হবে, যেখানে একবার বাজার করলে 1,500 টাকার বেশি এই মুহূর্তে খরচা হয়ে যায়,
সেখানে এই ছেলেগুলোর ভবিষ্যতের পরিণতির দিকে না ভেবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত দান খয়রাতির প্রকল্পগুলো মুখ থুবড়ে পড়বে? মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন সেটা যদি বন্ধ করতে হয় তাহলে একমাত্র পদক্ষেপ রাজনৈতিকভাবে সাংবিধানিকভাবে যে ভোটাধিকার প্রয়োগ করে আমরা সরাতে পারি তৃণমূল কংগ্রেসকে, সেটাই আমাদের প্রয়োগ করা। এছাড়া সংবিধান দ্বিতীয় কোনো আমাদের স্বাধীনতা দেয়নি, আর আমাদের কোনো অধিকারও দেয়নি। তাই সেই অধিকারটা যদি আমরা প্রয়োগ করতে না পারি তাহলে কিন্তু ওই যে দেখালাম, এই রাস্তা বন্ধ করে এই সমস্ত করার অনুমতি পাওয়া, হেলমেট ছাড়া ট্রাফিক পুলিশের সামনে দিয়ে দাপাদাপি করা, কিংবা মধ্যরাতে একেবারে স্পিডে বাইক চালানো, তাতে অ্যাক্সিডেন্ট হলেও কুচপরোয়া নেই, এই সমস্ত ঘটনাগুলো তো থামবেই না। আর বেকারদের জন্য ওই হাতে ভিক্ষার পাত্র থেকে শুরু করে আর বাকি বললাম সমস্ত এই ঘটনাগুলো ঘটতে থাকবে। আশার আলো দুটো, এক হচ্ছে নির্বাচন কমিশনের স্বচ্ছ ভাবমূর্তি এবং পিঠের সিট দ্বারা সোজা করে তৃণমূল কংগ্রেসকে একেবারেই কোনো রকম মানে রাজনৈতিকভাবে মোকাবিলা না করে সাংবিধানিকভাবে মোকাবিলা করে পশ্চিমবঙ্গের শুদ্ধ নির্বাচনী তালিকা প্রকাশ করে আমার আপনার পরীক্ষার মানে কোয়েশ্চেন পেপারটাকে সার্ভ করছে। কিন্তু এবার প্রশ্নপত্রে আমাকে আপনাকে তো গিয়ে লিখতে হবে, ঠিক জায়গায় ঠিক প্রশ্নদের ডাক দিতে হবে, 4টি অপশন থাকবে ABCD, আপনাকে তো সঠিক জায়গায় ঠিকটা দিতে হবে। তা না হলে প্রশ্নপত্র যতই স্বচ্ছ করা হোক তাতে লাভ কিছু হবে না। কাজে নির্বাচন কমিশন ফার্স্ট হাফটা খেলছে, সেকেন্ড হাফটা কিন্তু পশ্চিমবঙ্গের জনগণকেই খেলতে হবে। আর সেই খেলাটা যদি আমরা খেলতে না পারি তাহলে এটা মাথায় রাখবেন, এসআইআর প্রত্যেক বছর হয় না, এবছরে এই সব থেকে টাফ পরীক্ষা তৃণমূল কংগ্রেস বসতে চলেছে। এই বছরের পরীক্ষাটাও যদি তৃণমূল কংগ্রেস পেরিয়ে যায় না, আর মানে কি বলবো, যুবক থেকে দাদু হয়ে যাবেন, তাতেও কিন্তু পরিবর্তন আর হবে না। শেষ সুযোগ মনে রেখে কিন্তু আমাদের রাজনৈতিকভাবে সংবিধানের উপর আস্থা রেখে রাজনৈতিক নেতৃত্বদের কি বলবো, তাদের সৌজন্য দেখিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসকে কিন্তু গণতন্ত্র থেকে মানে এই কি বলবো, আমাদের সিংহাসন থেকে, নবান্নের সিংহাসন থেকে সরিয়ে ফেলতেই হবে। আপনাদের মতামত লিখে জানাবেন। এখনকার মতো এখানেই।